মুখ্যমন্ত্রী চাইছেন গ্রেপ্তার হতে, মুখ্যমন্ত্রী খুব চাইছেন, কোনোটাই সম্ভবত হবে না, মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হবেন না, আর ৩৫৬ ধারাও জারি হবে না। তৃণমূলের ভেতর থেকেই অনেকে চাইছে যে এই প্রাণভোমরাগুলোকে ধরা হোক। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন না, তিনি এক্স চিফ মিনিস্টার হয়ে গেছেন, ব্র্যাকেটে লিখে রাখতে পারো। এখন থেকে আমাদের অভ্যেস করতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাবে বলা অভ্যেস করতে হবে। পেনড্রাইভ থাকলে দেখাতো না এত সময়, পৌলমী কবে দেখিয়ে দিত, প্রেস কনফারেন্স করে জায়ান্ট স্ক্রিনে দেখিয়ে দিত। কলকাতা তো শুধু না, গোটা রাজ্য শুধু না, গোটা দেশে দেখানো শুরু হতো। অমিত শাহ তা সে কয়লা চুরির টাকা নিচ্ছে, মমতা ব্যানার্জির কাছে প্রমাণ আছে। প্রশ্ন উঠছে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ভেতরে গেলেন কি করে, ঢুকলেন? আহ, একদমই তুমি ঠিক বলেছো যে হাই ভোল্টেজ স্যাটারডে। তো 8 তারিখে হাই ভোল্টেজ না, মানে ব্ল্যাক স্যাটারডে বলা যেতে পারে, ব্ল্যাক ডে বলা যেতে পারে। তো সেই ব্ল্যাক ডের রেস এখনো পর্যন্ত চলছে। এবং 8 তারিখে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র লাউডাউন স্ট্রিটে হয়নি, মানে কলকাতা সহ গোটা দেশের 10 জায়গায় ইডি রেড করছিল কোল স্মাগলিং কেসে, কয়লা পাচার কেসে, যে কেসে বিনয় মিশ্র, মানে ভাইপোর বিশেষ বন্ধু, তৃণমূলের প্রাক্তন নেতা বিনয় মিশ্র, যে ভারত ছেড়ে চলে গেছে এবং এই মুহূর্তে সে ভানুয়াতু বলে একটি দ্বীপে রয়েছে। কত হাজার কোটি টাকা থাকলে ভানুয়াতুতে থাকা যায় এবং বহাল তবিয়তে থাকা যায়, বিনয় মিশ্র বুঝে গেলে কয়লা পাচার কেসে। এবং লালা বলে একজন রয়েছে, অনুপ মাঝি, যাকে অ্যারেস্ট করা হয়, ছেড়ে দেওয়া হয়, আরো বেশ কয়েকজনকে। মানে কয়লা পাচারের ব্যাপারটা কি জানো তো, আমাদের রাজ্যের যে রানীগঞ্জ আসানসোল ওই বেলটা রয়েছে, যেখানে মাটির তলায় কয়লা আছে, সেখানে সেই ইসিএল এর এলাকায় অবৈধভাবে কয়লা তোলা হয় এবং সেই কয়লাটা বেশ কিছু জায়গায় বেচে দেওয়া হয়, বাঁকুড়া পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায়। সেটা কিছুটা কম রেটে, মানে এটা তো ফোকটে পাওয়া, কোনো রকমের অনুমতির তোয়াক্কা করে না এই ধরনের যারা কালোবাজারি করে। তো সেই মামলাতে তদন্ত, যেটা 2020 সালে সিবিআই যেটা এফআইআর করেছিল, তারই কিছু টাকা সম্প্রতি ইডি বুঝতে পারে যে তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তাদের অ্যাকাউন্টের থ্রু দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে এবং সেইটার কিছু নথি তাদের কাছে ছিল। তো সেই অনুযায়ী আইপ্যাকের নামে যেহেতু বেশ কিছু তথ্য পেয়েছে, তাদের নামে অভিযোগ স্পেসিফিক একটা কাগজপত্র ছিল ইডির কাছে। তো এনফোর্সমেন্ট ডাইরেক্টরের একটা টিম দিল্লি থেকে, স্পেশাল টিম আসে, তারা একসঙ্গে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের যেটা দপ্তর সল্ট লেকে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর 11th ফ্লোরে তারা গিয়ে রেড করতে শুরু করে। তো যথারীতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে খবর পৌঁছে যায় এবং মমতা ব্যানার্জি 70+ বয়স, তিনি এখন কিছুটা আহ, মানে স্বাভাবিক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তার চুলটা একদম কুচকুচে কালো, তার মুখে দেখবে সুন্দর একটা প্রলেপ দেওয়া থাকে, মানে প্রসাধনী করেন। প্রসাধনী করলে আমাদের মায়েদের, বোনেদের, দিদিদের, পিসিদের, খালাদের, বুবুদের সবাইকে দেখতে ভালো লাগে। তো মমতা ব্যানার্জিকেও খারাপ লাগে না। কিন্তু আমরা ওই দিন যে ছবি দেখলাম, তিনি প্রসাধনী করার সময় পাননি, তিনি মেকআপ ছাড়াই তিনি চলে আসেন এবং কিছুটা আলুথালু অবস্থায় আসতে দেখা যায়। আলুথালু অবস্থায় মানে চুলে চিরুনি নেই, শাড়িটা ঠিক মতো পরতে পারেননি। তো খুব তাড়াহুড়োর মধ্যে তিনি এসেছিলেন, খুব আতঙ্কের মধ্যে এসেছিলেন, উদ্বেগের মধ্যে এসেছিলেন। এবং আসার পরে তিনি প্রবেশ করলেন, তারপরে বেশ কিছু মিনিট 10 পরে তিনি বেরিয়ে এলেন, মানে লাউডাউন স্ট্রিটের কথা বলছি। হাতে সবুজ ফাইল, হাতে একটা মোবাইল এবং কম্পিউটারে হার্ড ডিস্ক। তো তারপরে যা বলেছে গোটা বিশ্ব শুনেছে। এবং সেই দিনটাকে কালো দিন কেন বলছি, তার কারণ একটা কেন্দ্রীয় এজেন্সি তারা রেড করবে আর রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে সেখান থেকে নথি নিয়ে চলে আসবেন, সেটা তো কি বলবো, কালো দিন ছাড়া আর কি। আমি বলবো মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকলেন কি করে দীপঙ্কর দা? ইডির তল্লাশি চলছিল, সেখানে মুখ্যমন্ত্রী প্রথমেতে কলকাতা পুলিশ কমিশনার সেখানে উপস্থিত ছিলেন, তার তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে সমস্ত তল্লাশি প্রক্রিয়া চলছিল। তারপরে সেখান থেকে রীতিমতো পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো পৌলমী, এগুলো আসলে আমরা কম্বলের তলায় পা ঢুকিয়ে দিয়ে যখন মুড়ি চানাচুর খেতে খেতে খবর দেখি, তখন যত সহজে বলে দেওয়া যায়, এটা খুব সঙ্গত প্রশ্ন। এটা একদম শুরুতে আমাদেরও মনে হয়েছিল এবং যারা দর্শক বন্ধুরা এবং তুমি সবারই একই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী ঢুকবেন কি করে, ঢুকবেন কেন, ঢুকলেও বা বেরোবেন কি করে, তাকে বেরোতে দেওয়া হবে কেন। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একা যাননি, তার সঙ্গে এক গাদা পুলিশ অফিসার ছিলেন, আইপিএস অফিসাররা ছিলেন। তো আর মমতা ব্যানার্জি মানে কি, বস্তিতে থেকে থেকে বা শুরু থেকে ছোটবেলা থেকে পার্টি করে করে তার মধ্যে একটা রাউডি ব্যাপার রয়েছে। তো সেই রাউডি অবস্থাতে একদম গুন্ডার মতো, যেটা গুন্ডি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তো আমরা গুন্ডি বা গুন্ডা বলছি না, কিন্তু মতো, মানে গুন্ডার মতো উনি ঢুকেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ঢোকার পরে
কিছুক্ষণের জন্য এটা সম্ভাবনা রয়েছে, মানে সবসময় যে সবাই টাকা খেয়ে ঘুষ খেয়ে বা আলাদা করে সেটিং করে ফাইলটা তুলে দিয়েছে সাজানো প্লেটে মিষ্টি খাওয়ার মতো করে মমতা ব্যানার্জি নিয়ে চলে এসেছেন, এটা নাও হতে পারে। আমার বরং পার্সোনালি মনে হয় যে মমতা ব্যানার্জি ওই গুন্ডার মতো প্রবেশ করা, সঙ্গে আইপিএস অফিসার, ওই আলুথালু বেশ একটা অদ্ভুত ভাবে তার প্রতিকৃতি। তার কারণ তুমি দেখবে উনি বেরিয়ে আসার পরে না প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা, এত এক্সাইটমেন্ট, এতটা ঘৃণা, এতটা উদ্বেগ, এতটা আলুথালু অবস্থা রাজ্যের প্রশাসনিক প্রধানকে আগে কখনো আমরা দেখিনি। মানে উনি আজে বাজে নোংরা কথা বলেন, ঠিক আছে, তিনি বিভিন্ন রকমের ভুলভাল কথা বলেন, মিথ্যে কথা বলেন, শাস্ত্রকে তিনি মিসকোট করেন, মহাপুরুষদের বাণীকে মিসকোট করেন, কিন্তু 8ই জানুয়ারি 2026-এ মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাসের সম্ভবত প্রথম দিন যে ছবি আমরা দেখলাম, গোটা ভারতের মানুষ দেখলেন, গোটা বিশ্বের মানুষ দেখলেন, যে মমতা ব্যানার্জি প্রায় কেঁদে ফেলছেন, প্রায় কেঁদে ফেলছেন। পরের দিন অবশ্য তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। কলকাতায় তিনি সেই যে ছিনতাই, সেই যে চুরি, তার সমর্থনে তিনি মিছিল করেছেন। লোকজন হয়নি আলাদা কথা, ড্রোন শট নিয়ে বা তার সাজানো ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, প্রায় 500-600 লোক হয়েছিল, কিন্তু তাও হয়নি। একদম ফাঁকা রাস্তায় মমতা ব্যানার্জিকে হাঁটতে হয়েছে। এবং তিনি তারপরে যা লেকচার দিয়েছেন সেগুলো তো তুমি শুনেছো, আমরা সবাই শুনেছি। ভুলভাল কথাবার্তা বলেছেন, অনেক অপ্রীতিকর, অনেক অসাংবিধানিক, বেদনাদায়ক কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে যা শোভা পায় না সেই সব কথা তিনি বলেছেন। প্রশ্ন করব, দীপঙ্কর দা, সব কি ভেতরে গোছানোই ছিল? এত তাড়াতাড়ি গেলেন, এই সমস্ত ফাইলগুলো মুখ্যমন্ত্রী পেলেন কি করে? এবং মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি চলাকালীন যে মুখ্যমন্ত্রী পৌঁছলেন সেখানে, তাহলে কি মুখ্যমন্ত্রীর কাছে আগে থেকেই তথ্য ছিল? কি করেই বা সেই তথ্য গেল? না, তথ্য ছিল না বলে, যেটা মুখ্যমন্ত্রী গতকাল মানে 10 তারিখে, 9 তারিখের ঘটনা হয়ে 8 তারিখের ঘটনা হয়ে গেল, 9 তারিখে মুখ্যমন্ত্রী সভা করলেন, মানে হাঁটলেন বেশ কিছুটা, তার সঙ্গে টালিগঞ্জের থার্ড গ্রেডের কিছু লোকজনও হাঁটলেন, এবং মমতা ব্যানার্জির দলের যারা প্রতিনিধি হিসেবে আছে, জনপ্রতিনিধি, কিন্তু তারা টলিউডে কাজ করেন, তারাও ছিলেন। তো তিনি তো দাবি করলেন যে তিনি জানতেন না, তিনি প্রকাশ্য জনসভা থেকে বলতেন তিনি জানতেন না, এবং জানার পরে তিনি বুঝতে পারলেন যে তার দলের পার্টি অফিসে হামলা হয়েছে। পার্টি অফিসে হামলা হয়নি, এটা হয়েছে আইপ্যাকের অফিসে। আর আইপ্যাক হচ্ছে বিভিন্ন দল, মানে যার কাছে টাকা পাবে, যার কাছে মাল পাবে, তার কাছে তার হয়ে কাজ করবে। তৃণমূল ক্লায়েন্ট, কিন্তু তৃণমূলের নেত্রী দাবি করছেন যে আইটি সেলের অফিস নাকি ওই আইপ্যাকের অফিস এখন একাকার হয়ে গেছে। তো তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে যে জানলেন কি করে, কারণ সর্ষের মধ্যে ভূত নাকি ভূতের মধ্যে সর্ষে নাকি প্রাণভোমরা, মানে রূপকথার, হ্যাঁ, মানে ওই ওই কথাই আমি বলছি, যে আমরা রূপকথার গল্পে পড়েছি না, যে প্রাণভোমরাটা সেই জলের তলায় লুকিয়ে থাকে রাক্ষসের, প্রথমে সেটাকে মারতে হয়, না হলে রাক্ষসকে মারা যায় না। তো ওই ফাইলের মধ্যেই মমতা ব্যানার্জির প্রাণভোমরা বা প্রাণপ্রিয় কোনো একজনের বিরাট তথ্য ছিল। সেটা কার, ভাইপোর নাকি প্রতীক জৈনের নাকি তার নিজের, সেটা তো আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু তিনি জানলেন কি করে, মানে ইডি তাকে, দুটো সম্ভাবনা রয়েছে, ইডি তাকে তুলে দিতে পারে, অথবা প্রতীক জৈন ছিলেন, প্রতীক জৈনই তো তাকে ডেকেছেন, প্রতীক জৈনের ফোন নাকি বেজে গিয়েছিল, আর মমতা ব্যানার্জি যেটা বলেন তার উল্টোটাই সত্যি হয়। তো প্রতীক জৈন তো জানেন যে কোনটার মধ্যে তার প্রাণভোমরা রয়েছে, কোন কাগজটার মধ্যে, কোন হার্ড ডিস্কের মধ্যে, মোবাইলের মধ্যে। এবং সবচেয়ে যেটা মজার কথা, যে ইডি, অনেকে বলছেন যে গুলি চালাতে পারতো ইডি, সেখানে কামড়ে কামড়ে দিতে পারতো ইডি, সেখানে চুল টেনে দিতে পারতো, কিন্তু না, তাহলে আরেকটা রকমের অ্যানার্কি তৈরি হয়ে যেত। এই যে এখন বসে আমরা কথা বলছি, কতটা বলতে পারতাম, মানে এ রাজ্য জুড়ে যে নৈরাজ্য তৈরি হয়েছে, একটা অন্ধকারময় সময় তৈরি হয়েছে, তবু কিছুটা এখনো আশার আলো আছে, মানে আদালত আছে বলে। কিন্তু আদালতেও তো একই অবস্থা, আদালতেও তো শুনানি হচ্ছে না। তো কি হয়েছে না হয়েছে এখন তদন্ত করবে, ইডি চাইছে সিবিআই হোক, আবার সেটা হাইকোর্টে শুনানি হচ্ছে না, আবার ইডি গেছে সুপ্রিম কোর্টে। তো যতদিন এই মমতা ব্যানার্জি এবং তার সরকার থাকবে, ততদিন এই ধরনের বিভিন্ন রকমের সার্কাস আমাদের দেখতে হবে। আপনার কাছে দীপঙ্কর দা, মানে আমি বলবো এই ঘটনা ঘটিয়ে মুখ্যমন্ত্রীকে নিজের বিপদ কার্যত নিজেই ডেকে আনলেন। তিনি কি গ্রেপ্তার হতে পারেন আগামীতে? না, না, গ্রেপ্তার হতে পারেন মানে মুখ্যমন্ত্রী চাইছেন গ্রেপ্তার হতে, মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে আমাকে গ্রেপ্তার করো, আর গ্রেপ্তার যদি না করো আমি এমন কিছু ম্যাসাকার করব, রাজ্যে 356 ধারা জারি করো। কিন্তু দেখো, আগামী ফেব্রুয়ারি মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে ভোট ঘোষণা হয়ে যাওয়ার, একদম কনফার্ম। ফেব্রুয়ারি মাসের শেষে ভোট ঘোষণা হবে, হাতে আর 1.5 মাস।
তো 1.5 মাস আগে যদি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয় তখন কি প্রচার করা হবে? এই ঠান্ডা কনকনের মধ্যে 71 বছরের একজন বৃদ্ধাকে, অসহায় মানুষটাকে তুলে নিল, একটা নির্বাচিত সরকারকে ফেলে দিল। কোনোটাই সম্ভবত হবে না। মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হবেন না, আর 356 ধারাও জারি হবে না। যেটা হবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রাণ ভ্রমরা, মুখ্যমন্ত্রীর প্রাণপ্রিয় যে ব্যক্তিগুলো রয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বিভিন্ন দুর্নীতির কারণে, আবার নতুন নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, আইপ্যাকের মাধ্যমে টাকা, হাওলার টাকা যাচ্ছে বিদেশে, এগুলো সব প্রমাণ চলে এসেছে ইডির হাতে। তো সেই প্রাণ ভোমরা গুলোকে ধরে যদি ডিব্বার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলেই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কি আপনি যাদেরকে প্রাণভোমরা বলতে চাইছেন, আমি তাদেরকে ব্যক্তি ধরেই এগোচ্ছি, সেই সমস্ত প্রাণভোমরা অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যারা মুখ্যমন্ত্রীর খুব কাছের, এবং আপনি বলতে চাইছেন যারা এই সমস্ত বিষয়ের পেছনে কাণ্ডারি হিসেবে কাজ করছেন, তারা কি অ্যারেস্ট হতে পারেন? সেরকম কোনো সংবাদ আপনার কাছে আছে? ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে হয়ে যাবে। কোনো না কোনো ঘটনা ঘটে যাবে ফেব্রুয়ারি মাসে। অপেক্ষা করুন। সবকিছু যদি ঠিক থাকে, মুখ্যমন্ত্রীর ওই প্রাণ ভোমরা একটিকে ধরে ডিব্বার মধ্যে ঢুকিয়ে দেবে কেন্দ্রীয় এজেন্সি। দীপঙ্কর দা, মানে যদি তিনি গ্রেফতারও হন, তার কনসিকুয়েন্সেস কি বিজেপি সামলাতে পারবে? কনসিকুয়েন্সেস মানে চোরকে যদি ধরা হয়, ডাকাতকে যদি ধরা হয়, কোনো অপরাধীকে ধরা হয়, ক্রিমিনালকে তার আইন মেনে যদি তার ব্যবস্থা করা হয়, এতদিন হয়নি কেন সেই প্রশ্নটা উঠবে। তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ যেটা ভয় পান সেটা হচ্ছে পুলিশি হ্যারাসমেন্টের ভয় পান। তো ধরা হবে, ধরার পরে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে, রাজ্য সরকার হয়ে যাবে কেয়ারটেকার সরকার, তার হাতে কোনো ক্ষমতা থাকবে না, নির্বাচন কমিশনের হাতে সব দায়িত্ব চলে যাবে। ফলে চাইলেই কাউকে গাঁজা কেস দিয়ে দেবো, রাষ্ট্রদ্রোহিতার কেস দেবো, অস্ত্র আইন দিয়ে দেবো, ওইসব ভুয়া কেস আর দিতে পারবে না। তখন দেখবে ওই কনসিকুয়েন্সটা উল্টে যাবে, বরং লোকে ধন্য ধন্য করতে থাকবে যে বিজেপি এতদিনে একটা কাজের কাজ করেছে। বিজেপি তো করবে না, কেন্দ্রীয় এজেন্সি করবে। তো এতদিন হয়নি কেন সেই প্রশ্নটা উঠে যাবে। তৃণমূলের ভেতর থেকেই অনেকে চাইছে যে এই প্রাণভোমরাগুলোকে ধরা হোক। তারা তৃণমূল দলটা যারা প্রতিষ্ঠা করেছে, যারা পোস্টার মারে, যারা কষ্ট করে, এখনো পর্যন্ত নীতি নৈতিকতা বা শিক্ষা ছিটেফোঁটা যাদের মধ্যে আছে, তারা চায় না যে এই ফ্যামিলি বিজনেসটা চলুক, এই পরিবারটা ব্যবসা করে খাবে আর বাকিরা নাঙ্গা পায়ে ঘুরবে, ঠান্ডায় কম্বল কেনার পয়সা পাবে না, আর তারা সব দামি দামি সব বস্ত্র পরে ঘুরবে, বিদেশে ট্যুর করে বেড়াবে। সেটা হতে পারে না। তৃণমূলের ভেতর থেকেই এই চেষ্টা আছে, এই স্বপ্নটা রয়েছে যে এই পরিবারবাদী ব্যবসাটা বন্ধ করে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। একটা প্রশ্ন করবো দীপঙ্কর দা, সেটা হলো আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী রীতিমতো বিজেপির মৃত্যু ঘন্টা বাজানোর ডাক দিয়ে সবুজ ফাইল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে, আমি কোট আনকোট বলবো, মুখ্যমন্ত্রী বলছেন কোনো অন্যায় করেনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলছেন কাল অর্থাৎ 8ই জানুয়ারি তিনি যা করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছেন, অর্থাৎ তিনি বলছেন, তিনি কার্যতই স্পষ্ট করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন লরেন্স স্ট্রিটে প্রতীক জৈনের যে আবাসন সেখানে পৌঁছননি, সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের একজন সুপ্রিমো হিসেবে পৌঁছেছিলেন। আমি বলবো এরপরে তিনি বলছেন যে তুমি কোনো অন্যায় করনি, তুমি খুন করতে এসেছিলে, চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে, জোড়া ফুলটা যদি রক্ষাই না হয় তাহলে মানুষের জন্য লড়াই করবো কি করে, কি বলবো? দেখো পৌলমী, যখন নন্দীগ্রামে নিরপরাধ মানুষদের খুন করা হয়েছিল, তার সমর্থনেও কিছু মানুষকে রাস্তায় নামতে আমরা দেখেছি। তো ফলে চুরির সমর্থনে পথে নামা প্রথম না। মমতা ব্যানার্জি একদম ক্ষমতায় আসার পরেই কিন্তু ভবানীপুরে ক্রিমিনালদের ছাড়ানোর জন্য গিয়েছিলেন। মমতা ব্যানার্জিকে দীর্ঘদিন ধরে আমি ফলো করছি, তার সঙ্গে আলাদা করে মেশারও সুযোগ পেয়েছি একদম ছাত্র অবস্থা থেকে। তো এই মমতা ব্যানার্জিকে আমি একটু হয়তো ভালো চিনি। এর মতো চতুর, এত ধুরন্ধর, মানে ধুরন্ধর সিনেমাটাও নতুন এসছে, শব্দটা একদম অ্যাপ্লিকেবল মমতা ব্যানার্জির জন্য। তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন এমনি এমনি টিকে নেই, এই ধুরন্ধর, চতুর এবং চাতুর্যের কারণেই কিন্তু টিকে আছে। তো ফলে যে কোনো ক্রাইসিসে তাকে ম্যানেজ করতে হবে, তাকে এই ধরনের কথাই বলতে হবে, এটা মমতা ব্যানার্জির কাছে এক্সপেক্টেড। অন্যায় করার পরেও অন্যায় করিনি বলবেন না তো কি, তিনি বলবেন আমি অন্যায় করেছি? একদম স্ববিরোধিতায় ভরা। মমতা ব্যানার্জি বলছেন আমি তৃণমূলের নেত্রী হিসেবে গেছি, কিন্তু তাহলে চিফ সেক্রেটারি কেন গেছিলেন ওয়াটার সাইডে? ওখানে ডিজি কেন গেছিলেন? তিনি যদি তৃণমূলের নেত্রী হিসেবে যান, সেখানে প্রশাসনিক কর্তারা বা কর্ত্রীরা তাদের যাওয়ার কথা না। তিনি বলছেন যে আইপ্যাক আমার দলের আইটির অফিস। তা একদমই না। আইপ্যাক বিজেপির জন্য কাজ করেছে, চন্দ্রবাবু নাইডুর জন্য কাজ করেছে, বিহারে কাজ করেছে, হরিয়ানায় কাজ করেছে, যারা টাকা দেয় তাদের জন্য কাজ করে। আমিও যদি আইপ্যাকের ফি দিতে পারি আমার হয়ে কাজ করবে।
তো ফলে মমতা ব্যানার্জির কথা যে ভুয়া, মমতা ব্যানার্জির কথা যে ভ্রান্ত, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক চাতুর্যে ভরা, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এখন সবাইকে অপেক্ষা করতে হবে যে মমতা ব্যানার্জির এই চাতুর্যটাই মানুষ গ্রহণ করেন, তার এই চালাকিটা গ্রহণ করেন, নাকি তার সেই মুখের আড়ালে মুখোশটা মানুষ চিনে ফেলেন। এটাই অপেক্ষা করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একদম বেলাগাম আক্রমণ করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে, দীপঙ্কর দা। তিনি বলছেন, বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে টাকা দেওয়া হয়, সাথে আছে জগন্নাথ, পুরীর জগন্নাথ নয়, জগন্নাথের সরকার, ওর মাধ্যম দিয়ে, জগন্নাথ সরকারের কথা তিনি বলছেন যে ওর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে, তারপর সেই টাকা অমিত শাহের কাছে যায়। শুনুন, আমি ভালোর ভালো, আমি চেয়ারে আছি তাই পেন ড্রাইভ দিই না, বেশি প্রয়োজনে বেশি করলে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ আছে, ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সহ্য করি, ধৈর্যর পরীক্ষা নেবে না, মনে রাখবেন লক্ষণের সীমা আছে। আমি দেশের স্বার্থে বলি না, আমি মুখ খুললে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। কি এমন বলবেন তিনি সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে? না, তুমি তোমার প্রশ্নে যে জগন্নাথ সরকার বললে, সম্ভবত মুখ্যমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা বলেছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় আগে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে বসে গল্প করতেও আমরা দেখেছি বারবার, দীর্ঘদিন আগে বর্তমানে ছিলেন, তারপরে আনন্দবাজার, তারপরে তিনি বিজেপিতে যান। তিনি সিউড়িতে গত বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন। এখন সাধারণ সম্পাদক থেকে তিনি সহসভাপতি পদে তাকে বেছে নিয়েছে রাজ্য কমিটি, শ্রমিক ভট্টাচার্যের কমিটি। তো সম্ভবত ওই জগন্নাথের কথা বলেছেন। আর তিনি শুভেন্দু অধিকারীর নামও বলেছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী। এবং এই যে চিঠিটা গতকাল রাতে শুভেন্দু অধিকারী তিনি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে, তিনি 72 ঘন্টা সময় দিয়েছেন। 72 ঘন্টা সময় হচ্ছে 9 তারিখ থেকে, আজকে 10 তারিখ, তার মানে মমতা ব্যানার্জির হাতে আর 48 ঘন্টা সময় আছে। এবং এই যে চিঠিটা লিগাল নোটিশ, এটা কিন্তু কোনো ওই রাজ্যপালের রাজভবন থেকে অ আ ক খ শেখানোর জন্য হাতে খড়ি দেওয়ানোর চিঠি না, কোনো মিষ্টি খাওয়ার জন্য, কোনো বিয়ে বাড়ির জন্য অন্নপ্রাশন বা উপনয়নের চিঠি না। এই চিঠিটা লেখা হয়েছে যে আপনি যদি 72 ঘন্টার মধ্যে, যেটা তুমি বললে যে ওই মমতা ব্যানার্জির কাছে নাকি পেন ড্রাইভ রয়েছে, ওই পেন ড্রাইভ, একদম ওই পেন ড্রাইভ বা আপনার কথার প্রমাণ যদি না দিতে পারেন, আপনার বিরুদ্ধে আমি ক্রিমিনাল কেস করব। দুটো কেস হবে, ফৌজদারি আর দেওয়ানি, দুটো মামলাই হবে। কলকাতা হাইকোর্টে হবে, আর না হলে সুপ্রিম কোর্টে হবে। মানে এরপর এই যে এই ধরনের যে চিঠিগুলো হয়, মানহানির মামলার চিঠি, সেখানে 100টার মধ্যে 99.9% চিঠিতে আমরা দেখেছি, সম্ভবত 99.9 না, মানে 100টা চিঠিতেই আমরা দেখেছি যে আপনি এই বলেছেন, আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আপনার বিরুদ্ধে মামলা করব। এই চিঠিতে একটা শব্দ নেই যে আপনাকে ক্ষমা চাইতে হবে। এই চিঠিতে বলা হয়েছে, শুভেন্দুবাবু বলেছেন, তার যে লয়ার সূর্যনীল দাস চিঠি মেল করেছেন, তার সঙ্গে সকালে আমার কথা হয়েছে, যে এখানে ইন্টারেস্টিং প্রচুর কথা আছে। সেখানে একদম শুরু করা হয়েছে যে তার যে শুভেন্দুবাবুর লয়ার, তিনি বলছেন যে আমি, আমার যে ক্লায়েন্ট, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, যিনি আপনাকে 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন, মানে এইভাবে শুরু হচ্ছে। একসঙ্গে কটাক্ষ, একসঙ্গে বান, একসঙ্গে আক্রমণ, কোনো মিষ্টি মিষ্টি কথা কিচ্ছু নেই। পরিষ্কার বলা হয়েছে যে আপনি যদি এভিডেন্স না দেখাতে পারেন, আমরা আর কোনো চিঠি চাপাটির দিকে যাব না, আমরা সরাসরি আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করব। ফলে মমতা ব্যানার্জি এ যাবৎকালে কারো কাছে এরকম চিঠি, লিগাল নোটিশ তিনি পাননি। মানে শুধুমাত্র ইডির ফাইল ছিনতাই করার মামলা না, আলাদা মামলা। এটা একটা নতুন ক্রিমিনাল কেস হতে চলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এবং সরকার তো হবে না, মানে 2026-এর ভোটে নতুন সরকার আসবে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন না, তিনি এক্স চিফ মিনিস্টার হয়ে গেছেন, ব্র্যাকেটে লিখে রাখতে পারো। এখন থেকে আমাদের অভ্যেস করতে হবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এভাবে বলা অভ্যেস করতে হবে। তো এই যখন যেদিনই তিনি প্রাক্তন হবেন, সেদিনই এই ফাইলগুলোকে আবার সুতো টুতো খুলে, ধুলো টুলো ঝেড়ে বের করে, তাকে কিভাবে নিয়ে যাবে জানি না, চুলের মুঠি ধরে নিয়ে যাবে, নাকি গলায় গামছা দিয়ে, নাকি কোমরে দড়ি পরিয়ে, নাকি ফুলের মালা পরিয়ে, যেভাবেই নিয়ে যাক তাকে নিয়ে যেতে হবে। কারণ এই মামলাগুলো উঠবে, এই 2026-এই এই মামলাগুলো উঠবে। অপেক্ষা করো, দেখতে থাকো। না, আমি বলবো আপনার কাছে যে রীতিমতো কি থাকতে পারে সেই পেন ড্রাইভে, দীপঙ্কর দা? যে এই এতটা হুমকি, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী টাকা নেন, ব্রাইব নেন, এবং শুভেন্দু অধিকারী একজন ভায়া হিসেবে তার কাছে টাকা পাঠান। কি কিচ্ছু নেই, ভুয়া। এটা হচ্ছে প্রিয়রঞ্জন
আচ্ছা, প্রিয়রঞ্জন দাসমুন্সি ছেড়ে দিলাম। এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেননি তখন তিনি ওরকম না, যখন রেলমন্ত্রী ছিলেন ওরকম ফাইল সাজিয়ে সব করতেন। আর প্রিয়রঞ্জন দাসমুন্সির গল্প হচ্ছে এক গাদা চাবি নিয়ে তিনি বলতেন যে এই যে চাবি হাতে দেখছেন, কারখানা খুলে দেবো। এগুলো কোনো কোনো পলিটিশিয়ান, যেগুলো বিশেষত যারা একটুখানি আগের, মানে বিফোর ইন্টারনেটের যুগের যারা, তারা না মানুষকে গাধা মনে করেন। তাদের একটা অংশ, তারা ভাবেন যে সমস্ত মানুষ যারা রাজ্যবাসী, দেশবাসী, তারা সব গরু ছাগল, তারা সব ঘাস খায়, খড় খায়, আমি যেটা বলবো সেটাই সবাই শুনে নেবে, যা বলবো বিশ্বাস করে নেবে। সেটা হয় না। আর মমতা ব্যানার্জি হচ্ছে সেই ক্যাটাগরির পলিটিশিয়ান যিনি মনে করেন যে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ আর গোটা পৃথিবীর মানুষ হচ্ছে গরু অথবা ছাগল, এর বাইরে আর কিছু নেই। তাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, তাদের মেধা নেই, তাদের কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই। যেমনটা করে তৃণমূল কংগ্রেসের, কালকে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির বক্তৃতা আমি শুনছিলাম, তিনি বলছেন যে তৃণমূল হচ্ছে তারাই, যদি বলি ওই যাও ওখানে ফাঁসের দড়িতে ঝুলে যাও, ঝুলে যাবে। অ্যাকচুয়ালি ওটা বলতে চেয়েছেন যে এই ওই দেখবে, তুমি কয়েক বছর আগে পিছিয়ে যাও, মমতা ব্যানার্জি কাউকে বলছেন এই জলে নাম, জলে নেমে যাবে, এই জামা খোল, জামা খুলে ফেলবে। মানে এই রকম অন্ধ আনুগত্য বা এই ধরনের একদম কি বলবো, এটা খারাপ লাগবে শুনতে, পা চাটা বা চটি চাটা, যেটা এখন অনেক রিপোর্টারও হয়ে গেছে, সংবাদ মাধ্যমের একটা অংশ হয়ে গেছে। মমতা ব্যানার্জি সেটা দেখেই ভাবছে গোটা সবাই বোধহয় এরকম, সবাই আমার কথা বিশ্বাস করবে, আমার কথা শুনবে। তো ওটা একটা ব্লাফ, ওটা একটা ভুয়া। যে আমার কাছে পেন ড্রাইভ থাকলে দেখাতো না এত সময়, পৌলমী কবে দেখিয়ে দিত, প্রেস কনফারেন্স করে জায়ান্ট স্ক্রিনে দেখিয়ে দিত। কলকাতা তো শুধু না, গোটা রাজ্য শুধু না, গোটা দেশে দেখানো শুরু হতো। অমিত শাহ, তা সে কয়লা চুরির টাকা নিচ্ছে, মমতা ব্যানার্জির কাছে প্রমাণ আছে। শুভেন্দু তো অধিকারী কালকে বলেছেন, কালকে এই চিঠির মাধ্যমেই বলে দিয়েছেন যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি চাইলে 72 ঘন্টা সময়ের মধ্যে প্রকাশ করুন, না হলে আপনার কোমরে দড়ি পরানোর ব্যবস্থা আমি করছি। হচ্ছে, সেই ব্যবস্থা হচ্ছে। আমি বলবো দীপঙ্কর দা যে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এরকম তার বিভিন্ন মানহানির চিঠি শুভেন্দু অধিকারী তাকে পাঠালেন 72 ঘন্টা, যেমনটা আপনি বলেন শুভেন্দু অধিকারী বলছেন না হলে ক্রিমিনাল মামলা, ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে। এবার বলছি যে রাজ্যপাল অন্যদিকে বলছেন যে আমি এই বিষয়ে ঢুকতে চাই না, এটি সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার, সরকারি কর্মীকে কাজে বাধা দেন এটাও ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনো সাংবিধানিক অথরিটির কাউকে বাধা দেন তাহলে তার পদে থাকার অধিকার নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদেই থাকুন তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ, কিন্তু উনি নিজে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন এটা তো। না, আমি তো ভেজিটেরিয়ান। অনেকে আবার যারা এই ধরনের কথা বলে তাদেরকে ঢ্যাঁড়স বলে। ঢ্যাঁড়স আমি নিজে পছন্দ করি, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সের বিভিন্ন রকমের প্রিপারেশন হয়, কিন্তু এই ধরনের যারা কথা বলেন, আচরণ করেন, তাদেরকে বলা হয় ঢ্যাঁড়স। মানে কেন জানি না, মানে সম্ভবত এই জন্য বলেন যে তারা অযোগ্য, তাদের কোনো কার্যকারিতা নেই। অ্যাকচুয়ালি সাংবিধানিক কাঠামোর মধ্যে রাজ্যপালের বিরাট কোনো ভূমিকা নেই। রাজ্যপালের যে টয়লেট পেপারটা কিনতে হয় সেটাও রাজ্য সরকারের কোষাগার থেকে যায়, মানে আমার তোমার ট্যাক্সের পয়সা থেকে যায়। অত বড় যে রাজভবনটা রয়েছে কলকাতার পাশাপাশি দার্জিলিংয়ে, ব্যারাকপুরে, এখানে ওখানে বিভিন্ন, তার আবার নাম বদল করে দিয়েছেন রাজ্যপাল লোক ভবন বলে। তো সেই লোক ভবনের লাইট জ্বলা থেকে শুরু করে, সাফাই কাজ থেকে শুরু করে সমস্ত কিছু, তার যে গার্ডেনিং হয়, গাছে জল দেওয়া হয়, সব টাকা আমাদের ট্যাক্সের টাকা। ও রাজ্যপালের সেই দম নেই, সেই সাহস নেই। এর আগে যিনি ছিলেন জগদীপ ধনকর, তার কিছুটা সাহস ছিল, তিনি আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। তার আগে ছিলেন যারা, তাদের মধ্যেও কিছু কিছু দেখা গেছে মেরুদণ্ড। কিন্তু এই যে রাজ্যপাল, ইনি প্রাক্তন আইএএস অফিসার, সুলেখক, ব্যক্তিগতভাবে আমি চিনি, রাজভবনে আমার যাতায়াত আছে। এই ব্যক্তি আসলে যতটা গর্জান ততটা বর্ষান না, কেন জানি না। মুখে বলেন অনেক কথা, কিন্তু কাজের বেলা কিছু দেখা যায় না। সেই মমতা ব্যানার্জির সঙ্গে তলে তলে তার কথা হয়, চিঠি চাপাটি হয়, মিষ্টি আদান প্রদান হয়। এ ওর জন্মদিনে শুভেচ্ছা জানায়, এর জন্মদিনে ও শুভেচ্ছা জানায়। মানে সবকিছুই ঠিক আছে, কিন্তু ওপরে ওপরে মাঝে মধ্যে একটুখানি উষ্ণ কিছু কথাবার্তা বলে দেন, এর বাইরে আর কিছু না। তাহলে আপনি বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁতাত রয়েছে। অবশ্যই, অবশ্যই। না থাকলে রাজভবনের পয়সা বন্ধ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জি যে ফাইল ছিনতাই করে নিতে পারে, যে এভিডেন্স নিয়ে পালিয়ে যেতে পারে, ওই তার বিরুদ্ধে চলে যাবে, তাকে পয়সা পাঠাবে না। মানে রাজভবনের পুরোপুরি যা বাজেট সেটা হচ্ছে স্টেটের কোষাগার থেকে আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। তো সেই বাজেটটা বন্ধ হয়ে যাবে, তার কর্মীদের বেতন বন্ধ হয়ে যাবে।
আমি শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাংবিধানিক ভাবে এটা একদম গর্হিত অপরাধ দীপঙ্কর দা, যেখানে রীতিমতো ইডির তল্লাশি চলাকালীন তিনি রীতিমতো তোয়াক্কা না করে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন। একদম মানে নিরাপত্তার কোনো প্রশ্নই নেই। আমি বলব রাজ্যের মানুষ যারা বিরোধী দলটা করছেন তাদের জন্য আগামীতে কি অপেক্ষা করছে? তারা কোন ভরসায় বিরোধিতা করবে? দেখো, এটা পরিষ্কার দুটো সম্ভাবনা আছে। যদি কাউকে না তোলে, মানে সোজা কথায় আমি বলছি, আর ঘুরিয়ে পেঁচিয়ে আর বলছি না, যদি ভোটের আগে কাউকে না তোলে এই কেসে, তাহলে বিজেপি সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তার কারণ লোকে চোখের সামনে দেখবে যে এইভাবে ডাকাতি হবে, রাহাজানি হবে, ট্যাম্পার এভিডেন্সকে নষ্ট করা হবে, তারপরেও মস্তানি করে বেড়াবে। কোন ভরসায় বলতো যে বুথে কাজ করে যে ছেলেটা বা যে মেয়েটা, সে স্লোগান দেবে, সে পোস্টারিং করবে? ভোট দেওয়া না দেওয়া সে তো পরের কথা, ভোটের প্রচারে নামবে না, মনোবল একদম তলানিতে চলে যাবে। তো এখন আর কিছু করার নেই, মানে মমতা ব্যানার্জি চেঁচাবেন, অন্যায় করবেন কি না করবেন, আর বিরোধীরা কি করবেন না করবেন, তার চেয়ে বড় কথা যে আগামী প্রজন্মের জন্য, অসত্যের পরাজয়ের জন্য, সত্যের জয়ের জন্য কিছু একটা ব্যবস্থা হওয়া উচিত। এখন আমরা সেই শুভ বুদ্ধির, সেই শুভ সময়ের জন্য অপেক্ষা করব যে কবে কি হয়। যদি না হয় তাহলে আরো 5 বছরের জন্য অন্ধকার, তার মধ্যেই থাকতে হবে আমাদের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম থেকে শুরু করে প্রত্যেকে আমাদের চ্যানেলে তাদের বিবৃতি ব্যাখ্যা করেছেন এবং তারা প্রত্যেকে বলছে তীব্র নিন্দা করছেন। এই কোন ধরনের হোলিগানিজম যে মুখ্যমন্ত্রী পৌঁছে রীতিমতো তারা বলছেন যে বামেরা, আজকে তো বামেদের আনন্দ করার দিন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আমাদের ক্যামেরায় বলছেন যে আজকে তো বামেদের আনন্দ করার দিন, উল্লাস করার দিন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে বামেদের এমন এমন ফাইল বার করে দেবো যে তাদের আমি মানে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেবো। আজ মুখ্যমন্ত্রীকে ফাইল নিয়ে পালিয়ে যেতে হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে মুখ্যমন্ত্রী যে ফাইল চোর তা প্রমাণিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপেক্ষে বলছেন যে রাম, বাম অর্থাৎ সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে তার পেছনে এইরকম ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। কি বলবো? দেখো, ভোট যত আসবে এই ধরনের ন্যারেটিভ তৈরি হবে। বামেরা বলবে যে সেটিং এর গল্প, যে দেখো এত কিছু হলো, মমতা ব্যানার্জি করলো, ধরলো না। মমতা ব্যানার্জি, তুমি যেটা বললে যে বাম রাম শ্যাম সব একজোট, সবাই সবার মতো একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, জনমানসে ছাপ ফেলার চেষ্টা করবে। তো জনমানসে কিন্তু আগের, মানে বিফোর ইন্টারনেট আর আফটার ইন্টারনেট, মানুষের হাতে যখন স্মার্টফোন চলে এসছে, মানুষের কাছে যখন ল্যাপটপ চলে এসছে, টিভি চলে এসছে, খবরের কাগজকে আর কেউ পাত্তা দেয় না, সব আজে বাজে কথাই লেখে। তো এই অবস্থায় মানুষ ঠিক শিক্ষিত, তারা ঠিক বুঝে নেবে যে কোনটা ঠিক কোনটা ভুল। চোখের সামনে যখন দেখবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে এভিডেন্সকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার ফলে তাদের একদম ওই যারা একদম ভক্ত, আমি বলবো মমতা ব্যানার্জির ভক্ত, তাদেরও সেই শ্রদ্ধা বা ভক্তিতে চিড় খেয়ে গেছে, টোল খেয়ে গেছে, যে তাদের নেত্রী কেন এইভাবে আসবেন উদ্ভ্রান্তের মতো, ঘুম হয়নি, একটা নির্ঘুম রাত কাটিয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে কেঁদে ফেলছেন, কেন তার নেত্রী এইভাবে আসবেন? 3বারের মুখ্যমন্ত্রী, কত শ্রদ্ধার কত সম্মানের একটা আসনে তিনি বসে আছেন, তিনি এইভাবে চোরের মতো এসে এইভাবে একদম ডাকাতি করে নিয়ে চলে যাবেন, তাদের কাছেও খুব কষ্টের। আর সাধারণ মানুষের তাহলে কি অবস্থা হবে? তারা, এই মমতা ব্যানার্জি নেই আর, এই মমতা ব্যানার্জি নেই, থাকতে পারে না। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য।